ওহ গড, আমার ভাগ্যটাই খারাপ। যখন আমি একটা ইম্পর্ট্যান্ট কাজে কোথাও যেতে চাই তখনই রাস্তায় জ্যাম থাকে। আমি কি পাগল, রাস্তার জ্যামের দোষ দিয়ে কি লাভ? আমি হয়তো যে রকম ইম্পর্ট্যান্ট কাজের জন্য বের হয়েছি, প্রত্যেকটা মানুষ হয়তো ওই রকম ইম্পর্ট্যান্ট কোনো কাজে বের হয়েছে। আর হবেই বা না কেন? আজকে তো হ্যাপি নিউ ইয়ার, কেউই তো আর বাসায় বসে থাকবে না। সবাই কাছের আর প্রিয় মানুষদের সাথে দেখা করার জন্য, ঘোরার জন্য বের হবে অবশ্যই। কিন্তু আমি যদি 12টার মধ্যে না যেতে পারি তাহলে আমারই তো 12টা বেজে যাবে। সবাই হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি। কার সাথে দেখা করতে যাচ্ছি সেটা জানার আগে জানতে হবে তার সাথে আমার পরিচয়টা কিভাবে হয়েছে। তার সাথে পরিচয় হওয়াটা আমার লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এত সহজে বলে দিলে তো আর মজা পাবেন না, আর তাছাড়া আমার সময়টাও কাটবে না। জ্যামে বসে থাকতে থাকতে ছোট্ট গল্পটা আপনাদের শুনিয়ে ফেলি। আমি জিয়ন জংকুক, বাবা মা আর বড় বোন নিয়েই আমার একটা ছোট্ট ফ্যামিলি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর আমার বড় বোন জিমিন, উনি অনার্সে পড়ে ভার্সিটিতে। মা একজন গৃহিণী আর বাবা বিজনেসম্যান। সে বিজনেসের কাজে 6 মাস দেশে থাকে আর 6 মাস দেশের বাইরে থাকে। আমাদের বাসা থেকে জিমিন আপুর ইউনিভার্সিটি অনেক দূর, যাতায়াতে অনেক প্রবলেম হয়, আর সেই কারণে বাসা শিফট করা হলো। ইউনিভার্সিটির কাছেই একটা ফ্ল্যাট কেনা হলো। নতুন বাসায় ওঠার অল্প কিছু দিনের মধ্যে আপু আর আম্মুর সাথে পাশের ফ্ল্যাটের সকলের গভীর ভাব হয়ে যায়। আমি আবার এত ভাব জমাতে এক্সপার্ট না। তাছাড়া এই সমস্ত ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। শুধুমাত্র পাশের বাসার আন্টির চোখে চোখ পড়লে সালাম দিয়ে দায় সারি, বাস এটুকুই। আর এ বাসা থেকে ও বাসার যাতায়াত নিয়মিত হলেও আমার সীমানা শুধুমাত্র আমার রিডিং রুমে 4 দেয়ালের মাঝেই। পাশের বাসার আন্টি একদিন আমাদের বাসায় এসেছে আমাদের বাসার ডেকোরেশন দেখতে। এমন সময় হঠাৎ করে উনি দরজা ঠেলে আমার রুমে প্রবেশ করলো। আমি ঘাড় ঘুরিয়ে সালাম দিতে গিয়ে চোখ পড়ল পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। দেখলাম মেয়েটাও আমার দিকেই তাকিয়ে আছে। কিছু মুহূর্ত মেয়েটার দিকে তাকিয়ে থাকার পর চোখটা টেনে নামালাম নিচে। মেয়েটার রূপের বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দই খুঁজে পাচ্ছি না। শুধু বলি মেয়েটাকে এক পলক দেখেই চোখ যেন দাঁড়িয়ে গিয়েছিল। আর সেদিন রাতে চোখ বন্ধই করতে পারি নাই, সারা রাত চোখ খুলেছিলাম। পরদিন আম্মুর কাছে শুনলাম পাশের ফ্ল্যাটের আন্টির একমাত্র মেয়ে। মেয়েটা আমার ক্লাসেই পড়ে, পড়াশোনায় খুব ভালো। শুনে খুব খুশি হলাম, তবে ওই রকম চিন্তা ভাবনা মোটেও আনি নাই আমার মধ্যে। তবে বন্ধুত্ব করার মতো কোনো শখ আমার নাই, মোটেই নেই। গাছে সুন্দর ফল দেখে সবাই অভিভূত হয়, তাই বলে যে সেই ফুলকে ছিঁড়তে হবে কিংবা ছিঁড়ার ইচ্ছা জাগবে এমনটা কিন্তু ঠিক না। আমিও তেমনি সুন্দরীর পূজারী, তবে গ্রাসী নই। তাকে মাঝে মধ্যে দেখি। কলেজে যাওয়ার পথে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মাঝে মধ্যে আমাদের বাসায়ও আসে, তবে কখনোই কথা হয় না। ভুলে 2-1বার চোখে চোখ পড়লেও হাই হ্যালোর বিন্দু মাত্র নেই। গভীর ভাব থাকে সব সময় দুজনের মধ্যেই। কিন্তু সেদিন বিকালে যখন আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসার একেবারে কাছাকাছি চলে এসেছি, তখন হঠাৎ করে কোথা থেকে একটা হাত এসে আমার হাতটা খপ করে ধরে ফেললো। আমি চমকে উঠলাম, মুখের দিকে তাকিয়ে দেখলাম পাশের ফ্ল্যাটের মেয়েটা। জোর গলায় সে আমাকে বলল, জংকুক এখন এসেছো? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। চলো চলো বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ থমকে ছিলাম আমি ওখানেই। তারপরে ও আমাকে টানতে টানতে বাসার ভেতরে নিয়ে আসলো। 6 তলা অ্যাপার্টমেন্ট, 3 তলায় পাশাপাশি ফ্ল্যাটে আমরা থাকি। আমাকে হাত ধরে টেনে নিয়ে নিজেদের ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে আমার হাতটা ছিটকে ছেড়ে দিয়ে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়লো। আমি নির্বোধ বাচ্চাদের মতো কিছুই বুঝতে পারলাম না। কয়েক মিনিট আমার দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম, তারপর ঘরে ঢুকে পড়লাম। কাউকে কিছুই বললাম না। সেদিন রাতে হঠাৎ করে মেসেঞ্জারে একটা মেসেজ রিকোয়েস্ট আসলো। মেসেজটা সিন করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কিছু বখাটে ছেলে আমার পেছনে পেছনে আসছিল, তাই এই অভিনয়টা করতে হলো। দয়া করে মনে কিছু নেবেন না। পাশের ফ্ল্যাটের কিম তেইয়ং। আমি অনেকটা অবাক হলাম, মনে মনে কিছুক্ষণ হাসলাম। এই হচ্ছে প্রাথমিক ধাক্কা। এরপরে আবার সমস্ত কিছু স্বাভাবিক আগের মতো হয়ে গেল। তবে দেখা হলে এখন চোখে চোখ পড়ার সংখ্যাটা একটু বেড়ে গেল মনে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। হঠাৎ করে পাশের ফ্ল্যাটের আন্টি আমার কাছে এসে আমার বাংলা বইটা চাইলো। সে বলল তেন নাকি বইটা হারিয়ে গেছে। হারাতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমিও স্বাভাবিক মনে করে বইটা দিয়ে দিলাম। কিন্তু অস্বাভাবিক ঘটল তখন যখন বইটা আমি ফেরত পেলাম। বইয়ের সূচিপত্রের চোখ পড়তেই দেখলাম বড় করে আলপনা করে নীল রঙের কলম দিয়ে লেখা, তে নামের মেয়েরা সব সময় খুব ভালো হয়। এটা দেখে আমি বিস্মিত হলাম। আমি আমার বইয়ে অপ্রয়োজনীয় একটা দাগ কাটি না। আর সেটা কি করলো? রাগ হয়েছিল একটু, তবু কাউকে কিছুই বলি নাই। এর কিছুদিন পর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এমনিতেই। আমি আমার আমিত্বে সদা বিশ্বাসী, তাই অবসর খুঁজে ফিরি না।
তবুও বলছি, যদি গল্প করতে চাও তবে হাতে হাত রাখো, চোখে চোখ না। এই স্ট্যাটাসটা দেওয়ার কিছুক্ষণ পর ফেসবুকে ঢুকতেই চোখ পড়ল তের একটা স্ট্যাটাসে। যারা চোখ বেঁধে রাখতে চায় তাদের চোখ তুলে ফেলাই উচিত, তবে বুঝবে চোখ দিয়ে না দেখলে স্পর্শ অর্থহীন। স্ট্যাটাসটা পড়ে মনে হলো আমার স্ট্যাটাসের উত্তর দিয়েছে। কথাগুলো আমার মনকে একটা ধারালো অস্ত্র দিয়ে ফোঁটা করে দিল। প্রথমে ভাবলাম এটা ডাইরেক্টলি আমাকে অপমান করা, তারপরে কোনো রিয়েক্ট না করে গভীরভাবে ভেবে দেখলাম কথাগুলো অপমান নয়, কোনো গভীর অর্থ আছে এই কথাগুলোর মধ্যে। কিছুক্ষণ ওভাবেই বসে থাকলাম, একটু হাসলাম। এরপর থেকে একটা কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিলাম নিজে নিজেই। চোখ আর উপরে তুলবো না, কখনোই না। যত হাজারবার সে আমার বাসায় আসুক না কেন, যাই হোক না কেন, চোখে চোখ রাখবো না। প্রয়োজনে আমি একটা পলক চোখ তুলে উপরে দেখবো, তারপরও দুমুখী শুভ দৃষ্টি আর করবো না। করলাম তাই। এরপর থেকে সে আমার সামনে যখনই পড়েছে, বাসা হোক আর বাহিরে, আমার চোখ পুরোপুরি ফ্লোরের দিকে ফিক্সড। আমি কিন্তু চলমান বিষয়গুলো বেশ উপভোগ করছি, কিন্তু কথা তো সেটা না। কথা হচ্ছে মেয়েটা কি ভাবছে। বসে বসে এমনটা যখন ভাবছিলাম, হঠাৎ করে ওই রূপবতী মায়াবতীর একটা লেখা ফেসবুকে আমার চোখে পড়ল। মানুষ আসলেই খুব খারাপ, কল্পনার বাহিরে। আচমকা লেখাটা পড়ে আমি শিহরিত হলাম। কথাটা কি আমার জন্য ছিল? ভাবলাম একটু। তবে আমাকে এতটা জঘন্য একটা কথা বললেও আমার কিন্তু খুব ভালোই লাগছিল। এবার আমি আমার নীতিতে আরো জোর দিলাম। চোখে চোখ রাখা তো বন্ধই, এবার আমার রুম থেকে বিনা প্রয়োজনে বাহিরে যাওয়া বন্ধ করে দিলাম, যাতে আমাদের বাসায় আসলেও আমাকে আর না দেখতে পায়। তবুও যদি মাঝে মধ্যে হঠাৎ কলেজের পথে কিংবা এখানে সেখানে দেখা হয়ে যেত, তখন আমি গভীর ভাব নিয়ে থাকতাম, প্রচুর পরিমাণে ভাব, একেবারে স্টিক। এভাবে 2 দিন কেটে যাওয়ার পর হঠাৎ করে আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসলো তার। বলে রাখা ভালো, এটা তার সেকেন্ড মেসেজ। ফার্স্ট মেসেজটা ছিল বখাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছি বলে ধন্যবাদ জানিয়েছিল, আর আজকেই সেকেন্ড মেসেজটা করেছে। মেসেজটা সিন করে দেখলাম, লিখেছে, হাই, কেমন আছেন, পড়াশোনা কেমন চলছে। মানে কি আর বলবো, মেসেজটা পড়ে মনে হচ্ছিল আমি যে আমার নিজেকে এতটা কন্ট্রোল করে চলাফেরা করছি সেটা সে জানেই না। আমাকে নিয়ে তার তেমন কোনো ভাবনাই নেই, সে আমাকে পাত্তাই দেয় না, দৃষ্টিতেও রাখে না। মনে হচ্ছিল সে জাস্ট স্বাভাবিকভাবে আমার খবর নিচ্ছে। আমার প্রচুর রাগ উঠছিল। তাহলে কি সবকিছুই আমার মনের একটা ভুল ধারণা? মেসেজটা সিন করে রেখে দিলাম, রিপ্লাই দিলাম না। এরপর 2-1 দিন আরো অফ মুডে ছিলাম, প্রচুর পরিমাণে অহংকারী ভাব নিয়ে। তবে 2-1 বার তার দিকে তাকিয়ে মনে হয়েছে তার মনটা ভীষণ খারাপ, খুবই খারাপ। তবে জানি না এটা আমার মনের মিথ্যা কল্পনা নাকি। তবে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন আমার কাছে গভীর কিছুর দাবিদার। তবু আমি কি করলাম, আমার ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিলাম, দূরে থাকো, ভালো থাকবে। অতি ঘনিষ্ঠ হলেই মনোমালিন্যতা বাড়বে আর বাড়বে, এটাই নিয়ম। জাস্ট লাভ ইউরসেলফ। এরপর দিন শুক্রবার ছিল, তার সাথে ইংরেজি বছরের প্রথম দিন, মানে হ্যাপি নিউ ইয়ার ছিল। আপু আর আম্মু মিলে নানুর বাসায় গেল। আমাকে বারবার রিকোয়েস্ট করার পরেও আমি গেলাম না। আমার এই সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে বসে থেকে তাদের কথা গিলতে ভালো লাগে না, তাই আমি একাই বাসায় থেকে গেলাম। পড়ার টেবিলে বসে বসে মনটা খারাপ করে ভাবছি, আমি কি এটা ঠিক করছি মেয়েটার সাথে? আমি কেন মেয়েটার সাথে এমন করছি? সত্যি কথা বলতে গেলে আমি তো মেয়েটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। তাকে এইভাবে ইগনোর কেন করছি আমি? মেয়েটা তো সত্যি আমাকে ভালো জানতে পারে। আমি কেন তার সাথে এরকম নোংরামি করছি? কেনই বা করছি? ভেবে নিজেকে একটা ধিক্কার দিলাম। ছি, গতকালের ওই স্ট্যাটাসটা আমি যখনই ডিলিট করতে যাব, ঠিক সেই সময় কর্নিং বেলে বাজার শব্দ হলো। উঠে গিয়ে দরজাটা খুললাম, দেখলাম তে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা তরকারির বাটি। আমার দিকে না তাকিয়ে সোজা ঘরে ঢুকে পড়লো। আমি তার পেছন পেছন হাঁটা শুরু করলাম আর বললাম, আম্মু আপু কেউ বাসায় নাই, বাসায় শুধুমাত্র আমি একা। কিন্তু সে আমার এই কথার কোনো জবাব দিল না, সোজা ভেতরে ঢুকতেই লাগলো। আমি তার পেছন পেছন যাচ্ছি। সে সোজা গিয়ে আমার আম্মুর রুমে দাঁড়ালো। আমি ওখানে তার সামনে গিয়ে উপস্থিত হলাম। তার অপূর্ব সুন্দর মুখটার দিকে একবার তাকিয়ে চোখ দুটো নিচে নামিয়ে ফেললাম। হঠাৎ করেই তে তার হাত দিয়ে আমার মুখটা উপরে তুলে তার চোখ বরাবর আমার চোখ রেখে রাগী কণ্ঠে বলল, এখন যদি চিৎকার করে বাঁচা বাঁচা বলি তখন কি করবেন? যদি চিৎকার করে বলি আমাকে শেষ করে দিচ্ছে, কে কোথায় আছো? আমি তো থ মেরে গেলাম। পাথরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম। ভয় পাচ্ছিলাম একটু। ভীরু কণ্ঠে একটু জোর দিয়ে বললাম, মানি কি বলছেন এসব? আপনি এখনই আমার চোখে চোখ রাখবেন, তারপর আপনার 2 হাত দিয়ে আমার গাল দুটো বলিয়ে দিয়ে বলবেন, আমি তোমাকে ভালোবাসি। চোখে চোখ রাখুন আর বলুন, তুমি প্লিজ কাছে আসো, দূরে যেও না। আমি তো অবাক হলাম। অবাক হয়ে তাকে বললাম, আপনার কি শরীর ঠিক আছে? আপনি কথাগুলো বলবেন না আমি চেঁচাবো? তাকে তো ভয় পাচ্ছি। এখন কথা শুনে গেলাম আরো বিরক্ত হয়ে। তাকে বললাম,
এই সমস্ত কি? সরুন সামনে থেকে, এই সমস্ত কিছু ভালো না, আমার পথ ছাড়ুন। আপনি বলবেন নাকি? না হলে কিন্তু সত্যি সত্যি চেঁচাবো এবার। আমি তো তার কথা শুনে পুরোপুরি নার্ভাস হয়ে গেছি। তার মুখে মিটমিট হাসি ছিল, তবে রাগটা ছিল প্রচুর। যদি সত্যি সত্যি চেঁচামেচি করে তাহলে কি হবে? ইজ্জত বলতে কিছুই থাকবে না। আমি কাঁপতে শুরু করলাম। উপায় নাই, বলতেই হবে। কম্পিত গলায় যখনই বলতে লাগলাম, আমি আপনাকে। না, এভাবে না। আপনার হাত দুটো আমার গালে রাখুন, আমার চোখে চোখ রাখুন, তারপরে স্বাভাবিক কণ্ঠে আমাকে কথাটা বলুন। এটা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আপনি শুরু করবেন নাকি আমি এখনই চেঁচাবো? আর কি? আমি অসহায় মনে মনে ভাবলাম, এটা বুঝি ভালোবাসা? এটা তো হচ্ছে সন্ত্রাসী শামিল। কিছুই করার নাই। আমার হাত দুটো তার নরম তুলতুলা গালে জড়িয়ে চোখে চোখ রেখে স্পষ্টভাবে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আজকে আপনি আমার মতো একটা নিরীহ বাচ্চা ছেলেকে পেয়ে যেভাবে ব্ল্যাকমেল করলেন, এটার বিচার একমাত্র আল্লাহই করবে। আরেকটা কথা, আপনার মুখটা এমন নরম তুলতুলা কেন? ছাড়তে ইচ্ছাই করছে না? আর আপনার ঠোঁট দুটো নরম স্ট্রবেরির মতো লাগে, দেখলেই খেতে ইচ্ছা করে। তাই বুঝি? তো খেয়ে দেখবেন নাকি? আপনি পারমিশন দিলে তো খাওয়াই যায়। ভালোবাসা আদায় করার জন্য তো ব্ল্যাকমেল করলেন, আর এখন স্ট্রবেরি টেস্ট করার জন্য পারমিশন চাচ্ছেন? আমি কথাটা বলে শেষ করতে পারি নাই, উনি আমার গলাটা জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপরে আক্রমণ করে দিল। আশ্চর্য মেয়ে, ছাড়ছেই না, ঠোঁট ছাড়লই না। আমিও তার এই রকম নরম ঠোঁটের স্পর্শ পেয়ে নিজেকে তার ঠোঁটের মধ্যেই ডুবিয়ে দিলাম। এভাবে শুরু হয়ে গেল আমাদের ভালোবাসা। তারপর 10 মিনিট একটানা দুইজন দুজনকে কিস করলাম। দুজনেরই ফার্স্ট কিস। কেমন করেছি না করেছি বলতে পারবো না, তারপরে ভালোই লেগেছে। কিস ব্রেক করে সে আমাকে বলল, আই লাভ স্ট্রবেরি। আর তারপর থেকে এই পর্যন্ত সে আমাকে স্ট্রবেরি বলেই ডাকে। তারপর দীর্ঘ 1 বছর লুকিয়ে লুকিয়ে প্রেম করলাম তার সাথে। ইন্টার পাস করে পাড়ি দিলাম বিদেশে পড়াশোনার জন্য। সবাইকে রেখে যেতে অনেকটা কষ্ট হয়েছে, আর তাকে রেখে যেতে আমার আরো কষ্ট হয়েছে। কিছু করার নাই, বেকার ছেলের কাছে তো আর কেউ মেয়ে বিয়ে দিবে না। আমার তো নিজের পায়ে দাঁড়াতেই হতো, না হলে বিয়ের পরে বউকে কি খাওয়াবো? মাত্র কিছুক্ষণ আগেই দেশে ফিরেছি আমি সকালের ফ্লাইটে, কিন্তু বাসায় যাইনি। সবার আগে আমি আমার ভালোবাসার মানুষটাকে দেখেই বছরটা শুরু করতে চাই। গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে গেছে জঙ্কুক। গাড়ি থেকে নেমে সোজা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছে। দুটো যেন অস্থির হয়ে গেছে ভালোবাসার মানুষকে এক নজর দেখার জন্য। হঠাৎ করে চোখ যায় রেস্টুরেন্টের কর্নারে। তে দাঁড়িয়ে আছে, কালো কালার শাড়ি, লাল ব্লাউজ, লাল লিপস্টিক, চুলগুলো খোলা, যেন স্বর্গ থেকে একটা পরী নেমে এসেছে। জঙ্কুকের চোখ দুটো যেন তের দিকেই আটকে গেছে। এত বছর পর তেকে দেখতে পেয়ে তার আনন্দের শেষ নাই। আগে থেকে আরো সুন্দরী হয়েছে তার তে। জঙ্কুক তো ওভাবেই মূর্তির মতো তাকিয়ে আছে তের দিকে, আর তে কখন তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে জানেই না। তে খপ করে জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরলো, শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, স্ট্রবেরি তুমি চলে এসেছো। এতক্ষণে জঙ্কুকের ঘোর কাটলো। সে বুঝতে পারলো তে তাকে জড়িয়ে ধরেছে। জঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ জান পাখি, চলে তো আমাকে আসতেই হতো। আর কত থাকবো তোমার কাছ থেকে দূরে বলো? 5টা বছর তো আর কম না। তোমাকে ছাড়া থাকা ইম্পসিবল, আর থাকতে চাইও না। চলো আমার সাথে। কোথায়? বাসায়। বাসায়? আগে থেকেই বিয়ের সমস্ত ব্যবস্থা করে ফেলেছি আমি। বাসায় গিয়ে শুধু কবুল বলাটাই বাকি। আজই? আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন আমার ম্যারেজ ডে থাকবে। আর আজ যখন হ্যাপি নিউ ইয়ার, তো আজকে বিয়েটা করে ফেলবো, কারণ আমি 1 বছর আর অপেক্ষা করতে পারবো না। কেন জান, তোমার আপত্তি আছে? রিসেপশনটা না হয় ধুমধামে করো, তোমার ইচ্ছা মতো সকালাত পূরণ করে, কিন্তু বিয়েটা প্লিজ আজকেই করে চলো। নো স্ট্রবেরি, আমার কোনো আপত্তি নাই। আমি তো আরো খুশি হয়েছি। আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারছি না। আই লাভ ইউ তে, আই লাভ ইউ স্ট্রবেরি। তারপর জঙ্কুক আর তে তাদের বাসায় চলে যায়। তাদের রিলেশনের কথা আগে থেকে সবাই জানতো, আর জঙ্কুকের বাবা মা আর তের বাবা মা মিলে আগে থেকে সমস্ত কিছুই ব্যবস্থা করে রেখেছে। জঙ্কুক তাদের আগেই বলে দিয়েছে দেশের যেদিন ফিরবে সেদিনই সে তেকে বিয়ে করবে। আর অনুষ্ঠানটা না হলেও ঘরোয়া ভাবে কাবিন আর বিয়ে দুটোটা হয়ে যাবে, তারপর না হয় রিসেপশন হবে। আর তাদের কথা মতোই আজকে তে আর জঙ্কুকের বিয়েটা হয়ে গেল ঘরোয়া ভাবে। বিয়ে পড়ানো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্কুকের হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে উঠে ড্রাইভ করতে শুরু করলো। তে তো আশ্চর্য হয়ে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। স্ট্রবেরি, আমরা কোথায় যাচ্ছি?
জঙ্কুক কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না। তে বারবার জিজ্ঞাসা করছে কিন্তু একটা উত্তরও দিচ্ছে না। তারা সোজা একটা রিসর্টে চলে গেল। পুরো রিসর্টটা আগে থেকেই জঙ্কুক বুক করে রেখেছিল। সোজা তেকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে একটা রুমে নিয়ে গেল। রুমটা আগে থেকে খুব রোমান্টিক ভাবে সাজানো ছিল। রুমটা দেখা মাত্রই তের মুখটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছিল লজ্জায়। জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, এত লজ্জা পাওয়ার কি আছে? জঙ্কুক, বাসা থেকে এখানে কেন? এখানে তো এনেছি একটা বিশেষ কারণে। কি কারণ? ভুলে গেছো? ব্ল্যাকমেল করেছিলে না আমাকে? আমার বাসায় এসে আমাকে ব্ল্যাকমেল করে বলিয়েছিলে তোমাকে ভালোবাসার কথা। তো ভালো তো আমি তোমাকে অনেক বাসি, তার মানে এটা না ব্ল্যাকমেল করার জন্য তোমাকে শাস্তি দেব না। এখানে এনেছি তোমাকে ইচ্ছা মতো মার দেওয়ার জন্য, যেন তুমি চিৎকার করলেও তোমাকে কেউই হেল্প করতে না আসে। কি বলছো জঙ্কুক? কি করবে তুমি আমার সাথে? আর আমি চিৎকার করবো কেন? চিৎকার তো তোমাকে আমি করিয়ে ছাড়বো জান। কথাটি বলে জঙ্কুক তেকে বিছানায় নিয়ে ছুঁড়ে ফেলে। ওরে বাবা রে, কোমরটা তো আমার ভেঙে ফেলেছে জঙ্কুক। কোমর ভাঙবো মানে কোমর তো ভাঙবই। এমন অবস্থা করব কালকে আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। বিদেশে থেকে তোমার জন্য আমি শান্তিতে ঘুমাতে পারি নাই। চোখ বন্ধ করলে শুধু তোমার ওই রোমান্টিক অত্যাচারগুলোর কথা মনে পড়তো আমার। কত কষ্ট হয়েছে জানো? কি বলছো তুমি? আমার কষ্ট হয় নাই? আমারও তো কষ্ট হয়েছে অনেক। তাই বলে আমি কি তোমার সাথে এরকম ব্যবহার করছি? তো আমি কি তোমাকে না করেছি আমার সাথে এরকম ব্যবহার করতে? করো না, করো, কি করবে করো। এটি বলেই জঙ্কুক তের একেবারে কাছে চলে যায়। তের সঙ্গে সঙ্গে জঙ্কুকের ঠোঁটের উপর আক্রমণ করে দেয় আর জোরে জোরে বাইট করতে শুরু করে। একটানা 5 মিনিট জঙ্কুকের ঠোঁটে কিস করার পর তে বলে, আমিও আমার এই স্ট্রবেরিকে অনেক মিস করেছি। তো আজকে সারা রাত আমি স্ট্রবেরি খেয়ে পেট ভরবো। কথাটি শোনার সঙ্গে সঙ্গে জঙ্কুক একটু হেসে তের গলায় নাক ডুবিয়ে দেয় আর জোরে জোরে বাইট করতে থাকে আর কিস করতে থাকে। আর খুব রোমান্টিক ভাবে তাদের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়। বছরের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্বপ্ন, ইচ্ছা, চাহিদা সমস্ত কিছুর বাঁধ ভেঙে গেছে। আর 5 বছরে এই সমস্ত আক্ষেপগুলো একসাথে হয়ে একটা রোমান্টিক মিউজিক হয়ে বাজছে পুরো রুম জুড়ে। আর সেই মিউজিকের তালে তালে জঙ্কুক আর তে রোমাঞ্চ কন্টিনিউ চলছে। বহু বছর আগের এক হ্যাপি নিউ ইয়ারে ভালোবাসাটা শুরু হয়েছিল আর আজকের এই হ্যাপি নিউ ইয়ারের দিনে ভালোবাসাটা পরিপূর্ণ হলো। সো এভরিওয়ান, তেকুকের মধ্যকার এই ভালোবাসা প্রতি বছর প্রতি হ্যাপি নিউ ইয়ারে আরো দ্বিগুণ হোক, 4 গুণ হোক, এই প্রার্থনাই করি। তোমাদের সবার জন্য একটা প্রার্থনা করি, তোমাদের এই বছরটা যেন খুব হ্যাপি কাটে, ভালো কাটে। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।